মুক্তিযুদ্ধের বিরোধিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিল। এখানে আপনি যে মহিলার নামটা বলছেন, অনেকে তো বলে মহিলার নাম নিলে উজু নষ্ট হয়ে যাবে। আজকে মন্ত্রী পরিষদে যারা আছে তারা তো কেউ সফল আন্দোলনকারী নন। আমি 2022 সন থেকে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল, কারণ আন্দোলনের ব্যাপারে জোরদার করতে বলেছিলাম। বলেছে নেতাদেরকে মাঠে থাকতে হবে, মাঠে না থাকলে আন্দোলন হবে না। এই জিনিসটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে নেতা বলতে আমি যাদেরকে বুঝিয়েছি তারা বড় নেতাকে বুঝিয়েছে, আমি নেতা বলতে ওনাকে বুঝিয়েছি। কিন্তু ওনার পক্ষে তো লন্ডন থেকে ঢাকায় রাজনীতি এসব মাঠে থাকার কথা না। আমি বলছিলাম ঢাকার নেতাদের, যাই হোক সেটা হয়েছে। দল যে সিদ্ধান্ত নিয়েছে আমাকে বহিষ্কার করেছে, মাথা পেতে মেনে নিয়েছি। কিন্তু তারপরে প্রায় 3 বছর গত হয়ে গেছে, দল আমাকে কোনো ব্যাপারে সম্পৃক্ত করছে না। আমিও দলের সঙ্গে যোগাযোগ করে দেখেছি, তারাও আমার ব্যাপারে আর কোনো আগ্রহ নাই। এখন আমি ধরেন একজন অ্যাক্টিভ সক্রিয় রাজনীতি করি। রাজনীতি মানে পদ বা নিজের সুবিধার জন্য রাজনীতিটাকে আমি মনে করি না, হয়তো কোনটা সঠিক আমি জানি না। তো আমি মনে করি জনগণের জন্য কাজ করা, জনকল্যাণে সংগ্রাম করা, লড়াই করা, এটাই বুদ্ধ রাজনীতি। এইটার থেকে আমি কখনো বিচ্যুত হই নাই, এখনো বিচ্যুত নই। এখনো আমি প্রতিদিন চেষ্টা করি জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য যা করা দরকার করার চেষ্টা করি। ফলে আমার নিজস্ব একটা আমি তো দল ছাড়া থাকতে পারবো না, ফলে আর আমার পক্ষে দল করাও সম্ভব নয়, আর এই বয়সে এসে চুপ করে থাকা সম্ভব নয়। তাই আমি একটা ভালো বিকল্প হিসাবে দেখলাম জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম একটা আদর্শবাদী রাজনৈতিক দল, যারা আল্লাহকে সন্তুষ্টি করে ন্যায় ইনসাফের রাজনীতি করে। আমি সেখানে আমার ইচ্ছা এবং আমার আদর্শের সঙ্গে অনেক প্রতিফলন দেখলাম। এরাও জাতীয়তাবাদী, এরাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এরাও বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে, যা তাদের গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে। তারা বিশ্বাস করে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে ন্যায় ইনসাফের। সবচেয়ে বড় কথা হলো তারা আল্লাহ সন্তুষ্টির উপরে কাজ করে, এই বিশ্বাসটা তাদের অবিচল। সব কিছু মিলে দেখা গেল যে আমার আজকে এই দলহীন অবস্থার চেয়ে আমি অনেক গুণে ভালো থাকবো, অনেক বেশি কাজ করতে পারবো যদি আমি জামাতে ইসলাম বা বাংলাদেশ জামাতে অংশগ্রহণ করি। 71-এ বিরোধিতা অনেকেই করেছিল। মুক্তিযুদ্ধের বিরোধিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিল। তিনিও পাকিস্তানের কাছে সারেন্ডার হয়ে উনি পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন। 71-এ বিরোধিতা আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ করেছিল। এমনকি আমাদের দেশমাতা খালেদা জিয়া, তিনি নিজেও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, যদিও উনি পাকিস্তানিদের কাছে হেফাজতে থেকেছেন। কাজে মুক্তিযুদ্ধের বিরোধিতা অনেকেই করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। একটা যে কোনো ইস্যুর উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকে সহযোগিতা করতে পারে, বিরোধিতা করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এরা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? এরা কি যুদ্ধ অপরাধী? আমার বিবেচ্য বিষয় সেটা। আর বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে 1980 সনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রতি যাদের আনুগত্য আছে, 71-এর মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিয়েছে। যে অধিকার আওয়ামী লীগ পেয়েছে, যে অধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে, সে অধিকার জামাত ইসলামে পেয়েছে। আর যদি বলেন যে স্বাধীনতা 71-এর যুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে নিয়ে দল করা যাবে না, তাহলে তো আমার প্রিয় রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন শাহ আজিজকে, আলিম সাহেবকে মন্ত্রী বানিয়েছিলেন, দেশমাতা খালেদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী বানিয়েছিলেন, তাদেরকেও তো আপনারা যুদ্ধপরাধী বলেন, স্বাধীনতা বিরোধী বলেন। কাজে এই বিষয়গুলো মনে হয় 50 বছর 55 বছর পরে এসে এটা অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে জাতিকে বিভাগ করার কোনো অর্থ নাই। শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে দুই ভাগে বিভক্ত করতে সম্ভব হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সেই বিরোধটা দূর করতে পেরেছি। আমি মনে করি জুলাই উত্তর বাংলাদেশের রাজনীতিতে আর কোনো বিভেদ থাকা উচিত না, বিভাজন থাকা উচিত না। এখানে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। এখানে আর এই কাদা ছড়াছড়ি না করে এই খারাপ ও খারাপ এগুলো না বলে আসেন না, আমি ভালো
এইটা এস্টাবলিশ করার চেষ্টা করি। যথাযথ মূল্যায়ন তো প্রশ্নই ওঠে না, কারণ আমরা তো মূলা না, গাজন না যে কার কত মূল্য হবে, কার কত রেট উঠবে। আমি বিএনপি করতাম, জন্মলগ্ন থেকে জন্মলগ্ন বিএনপি করতাম। আমি বিএনপির 2বার এমপি ছিলাম। বিএনপি আমার আদর্শের রাজনৈতিক দল ছিল, কিন্তু বিএনপিতে আমাকে বের করে দেওয়া হয়েছে। এখানে তো আদর্শের প্রশ্ন না, আমি ইচ্ছা করলে তো বিএনপি যেতে পারবো না। বিএনপি নেতৃত্ব বা বিএনপি কাঠামো থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। কাজে এখানে আমি তো বিএনপি ছেড়ে আসি নাই, কাজে এখানে আমি বিএনপির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু বিএনপির কাছে আমার প্রয়োজনীয়তা নাই, বা তারা মনে করেছে যে আমি হয়তো বিএনপির জন্য নিরাপদ হব না, সেই জন্য বিএনপিতে আমাকে নেওয়া হয় নাই। আমি তার জন্য কোনো অভিযোগ করছি না, কিন্তু আমি আমার আত্মপরিচয়, আত্মঠিকানা খুঁজে নেওয়ার জন্য আমি নতুন বসতি স্থাপন করেছি। সেইটা মনে করি যে কোনো মানুষের অধিকার আছে যে এক কুল ভাঙলে আরেক কুল গড়ার চেষ্টা করার। আমি সেই চেষ্টাই করছি। আমি পাছে লোকে কি বলে এটা কখনোই বিশ্বাস করি না। প্রতিটি মানুষ অন্য মানুষকে তার দৃষ্টিভঙ্গি থেকে দেখে, সে তার অবস্থান থেকে বিচার করে। আপনি যদি চাঁদকে দিনের বেলায় দেখেন তাহলে মনে হবে চাঁদের কোনো আলো নাই, কিন্তু এই চাঁদকে যদি আপনি রাতে দেখেন, পূর্ণিমার চাঁদ দেখেন, মনে হবে এই সূর্যের চেয়ে অনেক বেশি প্রিয়। এটি কাকে কোন অবস্থানে কখন কিভাবে দেখবেন তার উপরে নির্ভর করে। যারা আমার সম্বন্ধে বিভিন্ন ধারণা পোষণ করেন আমি তাদের সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ওনারা সেটা ভাবতেই পারেন। এখন আমি আমার কার্যকলাপের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে সমাজ, রাষ্ট্র, জনগণের সামনে আমি আসলে কি, এটা আমাকেই প্রমাণ করতে হবে। ওনাদের ভাবনাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তবে এই বিষয়টি আমাকে নিয়ে খুব ভাবনা দেয় না, আমাকে তাড়িত করে না। আমি আমার দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে, আমি আমার কমিটমেন্ট থেকে আমি আমার কাজ করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমি আমার সেই কাজ করতে অব্যাহত থাকব। আমি কদিন জামাতে থাকবো, আমি তো জামাতে অংশগ্রহণ করেছি, এ নিয়ে তো কোনো দ্বিধা থাকার দরকার নাই। এখন প্রশ্ন হয়েছে, আমরা যারা বলি আগে, আমি যারা দেখতে নারী তার চরণ বাঁকা, যারা আমাকে পছন্দ করে না তারা আমি হজ করতে গেলেও আমাকে ভালো বলে না, আর যারা আমাকে অপছন্দ করে তাদের মন কোনোদিন আমি পূরণ করতে পারবো না, খুশি করতে পারবো না। আর যারা আমাকে ভালোবাসে, স্নেহ করে, আদর করে, তারা আমাকে সর্বাবস্থায় সবখানে আদর করে, ভালোবাসে, সম্মান করে। আমি যারা আমার বিরোধিতা করে তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু তাদের মতামত আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসায় মূল্য দেওয়ার জন্য আমি আপ্রাণ লড়ে যাব, চেষ্টা করব, এটাই আমার প্রত্যয়। দেখেন, মন্ত্রিসভা তো বাংলাদেশ রাষ্ট্রের, সরকারের। সে মন্ত্রিসভা নিয়ে কথা বলার অধিকার জনগণের সবার আছে। যাদের দ্বারা আমরা শাসিত হব, যাদের হাতে আমাদের ভাগ্যের চাবিকাঠি তুলে দিয়েছি, তারা কতটুকু দক্ষ, তারা কতটুকু বিচক্ষণ, তারা কতটুকু পারঙ্গম করতে পারবে, এটা জানার, দেখার, বোঝার অধিকার প্রতিটি নাগরিকের আছে। আমি একজন নাগরিক হিসাবে মনে করি বর্তমান মন্ত্রী পরিষদ যেটা করা হয়েছে, সে মন্ত্রী পরিষদের আশা জাগানোর মতো আমাদের সামনে কোনো রকম সুন্দর ভবিষ্যৎ দেখানোর মতো কোনো ব্যক্তি আমরা পাচ্ছি না। কোনো সন্দেহ নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন যোগ্যতা প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, চালিয়ে আসছেন, আগে চালাবেন। কিন্তু ওনার তো সামনে ওনার লোকবল লাগবে। আপনি দেখেন 15 বছর লাগাতার আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি, কিন্তু সফলতা তো আনতে পারে নাই। শেখ হাসিনাকে তার অবস্থান থেকে এক চুল নাড়াতেও পারে নাই। এখন এটাকে আপনি কিভাবে নেবেন? তা তো এই নেতারাই ছিল, এই কর্মীরাই ছিল, এই লোকরাই নিয়োগ ছিল, কিন্তু 15 বছরে তো শেখ হাসিনাকে নতি স্বীকার করাতে বাধ্য করতে পারে নাই। কিন্তু আমরা আবার কি দেখলাম, আমাদের ছাত্র নেতারা বৈষম্যবিরোধী আন্দোলনের নামে শুরু করে, কোটা বিরোধী আন্দোলন শুরু করে
সেটাকে ধাপে ধাপে 1 মাস থেকে 45 দিনে 35 দিনের মধ্যে এটাকে 36 দিনের মধ্যে সরকার পতনে রূপান্তরিত করে ফেললো এবং সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করলো এবং সরকার পতন হতে বাধ্য করলো। তাহলে কারা সফল? এই যে করিতকর্মার ছাত্র নেতারা ছিল, তাদেরকে তো আমরা আশা করেছিলাম বর্তমান সরকারে আরও ভালো অবস্থানে দিয়ে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। একটি মন্ত্রী পরিষদে সবাই যে আমার পার্টিম্যান হইতে হবে এটার কোনো এটা কোনো হইতে পারে না, এমন কোনো কথা নাই। আমরা সেখানে দেখলাম যাদের সফলতায় আজকে এই পরিবর্তন আসছে, বাংলাদেশ নতুনভাবে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, একটি ফ্যাসিবাদী সরকারকে পতন করেছে, আমরা তাদের প্রতিফলন দেখি নাই। আজকে মন্ত্রী পরিষদে যারা আছে তারা তো কেউ সফল আন্দোলনকারী নন। সফল আন্দোলনকারী তাকে কাকে বলবেন? তারা তো সরকারকে পতন করাতে পারেন নাই। এই সরকার পতন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে। কাজে এই সরকার যাদেরকে উনি বানিয়েছেন তাদের তো আমি দেখি নাই, না দেখেছি রাজপথে তাদের সাফল্য, না দেখেছি কর্মক্ষেত্রে সাফল্য। তাদেরকে আমরা কাউকে দেখি নাই তারা কোনো কোম্পানির বা কোনো বিজনেস হাউস বা কোনো বড় উচ্চ আদালতের কোথাও বিগ হাউসে সিও হিসাবে কাজ করেছে, কনসালটেন্ট হিসাবে কাজ করেছে, আমরা তো দেখি নাই। আমরা সাইফুর রহমান সাহেবকে দেখেছি, তিনি একটি বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানির কর্ণধার ছিলেন, সফল কর্ণধার ছিলেন, উনি অর্থমন্ত্রী হয়েছেন। আমরা কি বর্তমান অর্থমন্ত্রীর এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আছে? এমন কোনো ব্যাকগ্রাউন্ড কি আছে যেটা রিপুটেড কোনো কোম্পানির উনি একটা অবিসংবাদিত সিও ছিলেন? যিনি একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের সিও হতে পারবেন না, তিনি একটা মন্ত্রণালয়ের সিও কি করে হবেন? আমার তো প্রত্যাশা, আমি জননেতা তারেক রহমান সাহেব যে মন্ত্রী পরিষদ করছেন তার প্রতি আমার কোনো অনাস্থা নাই, কিন্তু তারেক রহমান সাহেবের তো অ্যাট দ্য এন্ড ওনাকে কিছু অ্যাচিভ করতে হবে, উনি জনগণকে কিছু ডেলিভারি দিতে হবে। কিন্তু সেই ডেলিভারি লোকগুলো যদি দক্ষ না হয়, অভিজ্ঞ না হয়, কর্মঠ মানুষ না হয়, হয়তো তারা স্মার্ট, তারা ভালো এমপি, আমার কোনো আপত্তি নাই, এরা জনপ্রিয় ব্যক্তি জনগণের কাছে, তাই তো আপনারা এমপি আসছেন, কিন্তু রাষ্ট্রটিকে পরিচালনা করার মতো সেই দক্ষতা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই যে দেখেন পাওয়ার সেক্টরে, ডিজেল সেক্টরে গত 4 দিন ধরে যে নাজেহাল অবস্থা, আপনি মনে করেন একটি রেশনিং সিস্টেম কি কাকে বলে? যখন আমি জানি আমার ঘরে পর্যাপ্ত খাদ্য নাই, তখনই আমাকে দিনটা বাড়ানোর জন্য যে আগামী 7 দিন বা 15 দিন পর্যন্ত আমাকে চলতে হবে, ফলে আমাকে রেশনিং শুরু করতে হবে। তার মানে 2 লিটার করে তেল যদি আমি মোটরসাইকেলকে দেই, তাহলে এই 2 লিটারটা আমি নির্ধারিত করলাম কি হিসাব করে, এই 2 লিটার দিয়ে তাকে কয়দিন চালাবো। এখন যদি সে জানে 2 লিটার 3 দিন পরে আর পাবো না, তাহলে সে তো ঘন্টায় ঘন্টায় 2 লিটার করে নেবে। এটা তো কোনো সিস্টেম হতে পারে না। আপনাকে তো বলতে হবে যে আমি 7 দিন পর্যন্ত 2 লিটার করে দেব, 7 দিন পরে আমি আমার উগ্রভাবে আমি 5 লিটার করব, 15 দিন পরে আমি এটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো। তাহলে তো মানুষ একটা আস্থা ফিরে আসবে, মানুষ এইভাবে লাইন দিয়ে বসে থাকবে না। মানুষ জানে আমি 2টা দিন কষ্ট করি, আজকে আমি তেল না নেই, আজকে আমি ঘর থেকে না বেরোই, আমি 2টা দিন রেস্ট করি বা অন্য কাজ করি, হোমওয়ার্ক করি, আমি ইন্টারনেটে কাজ করি, 5 দিন পরে তো তেলের অবস্থা ভালো হয়ে যাচ্ছে, জাহাজ একটা আসতেছে, স্বাভাবিক হয়ে যাবে, আমাদের মন্ত্রী বলেছে। তাহলে তো আমি এই সারাদিন লাইন দিয়ে বসে থাকতাম না। তো এইটা কি মন্ত্রী সাহেবের ব্যর্থতা নয়? এটা কি তার রং স্ট্র্যাটেজি নয়? এটা কি তার ভুল পরিকল্পনা নয়? এই কথাটা বললে মন্ত্রী বাহাদুর সাহেব খেপে যাবেন, হয়তো উনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলবেন যে উনি আপনার সরকারকে সমালোচনা করতেছে। কিন্তু আমার বিনীত প্রশ্ন, আপনি রেশনিংটা করলেন কি ভিত্তিতে? 2 লিটার করে তেল আপনি দিবেন একজন মোটরসাইকেলকে, যেই মোটরসাইকেলটা আজকে তার রুটি রোজগারের একটি মাত্র উপায়, সেই মোটরসাইকেলটি ঢাকা শহরে চালিয়ে, ঢাকা শহরে না সারা বাংলাদেশে মোটরসাইকেল আজকে সবচেয়ে বড় সহজ বাহন, ব্যক্তিরও বাহন, ভাড়ারও বাহন, মানুষের সহজ পথ চলতেছে এটা দিয়ে।
আপনি সেই ডিজেলটা স্কেল রেশন করে দিলেন, কেন রেশনিং করতে গেলেন? রেশনিং করতে গেলে বলতে হবে রেশনিংটা কয়দিনের জন্য করেছেন আপনি, তারপরে কি অবস্থা হবে, আপনি সেটা বলছেন না। আপনি আবার গতকালকে বলছেন, শনিবার দিন বলছেন যে আমাদের 2টি জাহাজ আসতেছে। 2টি জাহাজ কোত্থেকে আসতেছে, কোথায় আছে এটা বলেন। 2টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে এই পারে আসছে। এটা শ্রীলঙ্কা পোর্টে আছে, সিঙ্গাপুর পোর্টে আছে, 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে চট্টগ্রাম পোর্টে এসে থামবে। কাজে আরও 50,000 লিটার তেল আসতেছে। আপনারা ঘাবড়ানোর কিছু নাই। রেশনিং 3 দিন চালান, আমি 4 দিনের দিন আপনাকে 5 লিটার করে দিচ্ছি বা রেশনিং উঠায় দেবো। তাহলে তো মানুষের মনে স্বস্তি আসতো। কিন্তু এই স্বস্তি যে মন্ত্রী পরিষদ দিতে পারে নাই, সেটা কী করবেন? আপনি আগামী এপ্রিল মাস আসতেছে, চৈত্র মাস, 4 দিন পরে চৈত্র মাস শুরু হবে। বাংলাদেশের ইরিগেশনের জন্য, সেচের জন্য প্রচুর ডিজেল দরকার, এবং সেই ডিজেলটা 7 দিন পরে দিলে হবে না। 3 দিন যদি সেচ দিতে না পারে, জমি ফেটে ছারখার হয়ে যাবে, সকল ধান নষ্ট হয়ে যাবে, মাঠের ফসল ধ্বংস হয়ে যাবে। আপনি 3 দিন 5 দিন যদি ডিল দিতে না পারেন, তাহলে কি অবস্থা হবে? তো এই বিষয়গুলো আপনি দেখছেন না। আপনি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইয়া হেসে হেসে লোকের সঙ্গে কথা বললে হবে? আমি তো আপনি সিরিয়াসলি দেখলাম না। আপনি হেসে হেসে বলতেছেন যুদ্ধ যুদ্ধ না থামে আমার কি করার আছে? মিস্টার মন্ত্রী, যুদ্ধ যদি না থামে আপনার কিছু করার নাই। তাহলে আপনি যদি করার চিন্তা করতে না পারেন, তাহলে পদটা থাকা কি আপনার মানায়? আপনার উচিত ছিল এই কথাটা বলার দরকার ছিল। যুদ্ধের সঙ্গে সম্পর্কটা কি? যুদ্ধের জায়গায় হচ্ছে, যুদ্ধ হয়েছে বলে আপনি কেন বিকল্প ব্যবস্থা করলেন না 7 দিন ধরে? আপনি তো মন্ত্রী হয়েছেন আজকে প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে। আপনি কেন বিকল্প ব্যবস্থা গ্রহণ করলেন না? উল্টা আপনি বলে বেড়াচ্ছেন যে আমাদেরকে লোডশেডিং করতেই হবে। লোডশেডিং করতে হলে কদিনের জন্য করবেন? আমি একজন মন্ত্রীকে বলছি না, সবাই মিলে আমি বলছি। কোনো মন্ত্রী বলছে রাস্তায় চাঁদাবাজি করতেই হবে। তো এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো তো দেশনেতা বা জননেতা তারেক রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রতি মানুষের মধ্যে সন্দেহ আনে, আস্থাহীনতা আনে। এখন এই কথাটা বললে অসন্তুষ্ট হবেন। এই জন্য আমি বলছি এই মন্ত্রী পরিষদটা সঠিকভাবে তৈরি হয় নাই। অর্থমন্ত্রী 15 দিন চলে যাচ্ছে, এখন পর্যন্ত তার ন্যূনতম অর্থনীতি কি হবে তার কোনো আভাস দেয় নাই। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সিলেকশনে কি পরিমাণ ভুল করেছে এটা তো প্রচারণায় আমরা দেখতে পাচ্ছেন। এমন কোনো মহল থেকে আমরা দেখতে পাই নাই যে মহল ওনাকে অভিনন্দন জানিয়েছেন বা ওনার সিদ্ধান্তটাকে সঠিক বলে মনে নিয়েছেন। তো যিনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর সিলেকশন করতে পারেন না, তো ওনার কাছ থেকে আমরা কি আশা করব? কাজে এখানে যেখানে বিভিন্ন ব্যাংকগুলো আজকে 5টি ব্যাংকের লোকেরা তাদের আমানত ফেরত চেয়েছে, বিনিময়ে আপনি তাদেরকে পুলিশ দিয়ে পিটিয়েছেন। তাদের টাকা, সেই টাকা আপনি আত্মসাৎ করে বসে আছেন। আপনার আগের সরকার বলেছে টাকা ফেরত দিবে, এটা তো আপনিও বলতে হবে ফেরত দিবেন কি দিবেন না। পরে আগের সরকার কি বলছে আমি জানি না। সেই দাবিটা নিয়ে যেই লোকজন গেল, তাদেরকে আপনি পুলিশ দিয়ে পিটালেন। এই জন্য কি মানুষ আপনাকে ভোট দিয়েছিল? পুলিশের পিটুনি খাওয়ার জন্য, পুলিশ অত্যাচার খাওয়ার জন্য জনগণ আপনাদেরকে এত বছর পরে ভোট দিয়ে আপনাকে জয়ী করে একটা নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠ দিয়ে সরকার গঠন করেছিল? পুলিশের লাঠি চেপ্পাটা খাওয়ার জন্য? এটা দুঃখজনক, এটা দুর্ভাগ্যজনক। এই জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে আমি দায়ী করব। এই জন্য আমি স্পষ্ট করে বলছি এই মন্ত্রী পরিষদের উপরে আমাদের আস্থা নাই। আমরা আবারও পরিষ্কার বলছি, জননেতা তারেক রহমান সাহেবের ইচ্ছা, তার প্রচেষ্টার কোনো কমতি নাই। উনি নিবেদিত, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, উনি দেশমাতা খালেদা জিয়ার সন্তান। দেশের প্রতি, জনগণের প্রতি তার চেয়ে বেশি ভালোবাসা, বেশি দায়িত্ব আর কারো নাই। ওনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু ওনার মন্ত্রী পরিষদটাকে উনি সঠিকভাবে সাজাতে পারেন নাই। এটাই বিনয়ের সঙ্গে আমি বলেছি, আজকেও আপনাকে বললাম। এখানে আপনি যে মহিলার নামটা বলছেন, অনেকে তো বলে মহিলার নাম নিলে উজু নষ্ট হয়ে যাবে। কারণ সে বাংলাদেশের এমন একটি মানুষ যে জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে।
আপনি মীর জাফর আলী খানকে আমরা মীর জাফর কেন বলি? কারণ সে সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর সিপাহসালার হয়ে সে ইংরেজকে সহায়তা করেছে সিরাজউদ্দৌলার বাহিনীকে পরাজিত করার জন্য। তাহলে সেম ক্যারেক্টার, সেম জিনিস রেদওয়ানা করেছে, তার সরকার করেছে। কারণ রেদওয়ানা একা করে নাই, দে আর কালেক্টিভ রেসপন্সিবল। তারা করেছে যাতে তাদের ইচ্ছার বাইরে কেউ সরকারে আসতে না পারে, এবং সে প্রমাণ করে দিয়েছে বর্তমান সরকার আসছে তাদের ইচ্ছা অনুযায়ী। এখন চুরি যে করে শুধু প্রমাণ রেখে করে না, কিন্তু চুরি যদি বুক ফেসে বলে থাকে হ্যাঁ তোর ঘড়িটা আমি চুরি করেছিলাম, তারপরে তো আর প্রমাণের অপেক্ষা রাখে না। রেদওয়ানা পরিষ্কার করে বলে দিয়েছে গত সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার অত্যন্ত কারচুপির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করেছে, এবং তারা ঠাকাইয়া দিয়েছে, বলছে যে আমরা একটি দলকে, একটি গ্রুপকে ক্ষমতায় আসতে দেই নাই, ঠেকাইয়া দিয়েছি। তার মানে আর কি চান? তো এই বিশ্বাসঘাতক মহিলার বিচার এদেশের জনগণ চায়, তাহের সাহেব শুধু না, জামাত ইসলাম না, বাংলাদেশের আপামর জনগণ চায়। এমনকি আমি মনে করি বিএনপির ক্ষতিও সে করেছে। আজকে বিএনপির জয়কে প্রশ্নবিদ্ধ করেছে। আগামীকালকে এই কথা নিয়ে বিএনপিকে কে চ্যালেঞ্জ করতে পারে, তুমি বৈধ সরকার নও, কারণ তোমাকে ইঞ্জিনিয়ারিং করে ম্যানিপুলেটেড নির্বাচনের মাধ্যমে তোমাকে নির্বাচিত করা হয়েছে, অতএব তোমার নির্বাচন বৈধ নয়। আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে রেদওয়ানারকে সাক্ষী রেখে, রেদওয়ানার বক্তব্যকে ধরে নির্বাচন বাতিলের আন্দোলন গড়ে উঠতে পারে। এই রেদওয়ানা ইচ্ছাকৃতভাবে সকল রাজনৈতিক দলগুলোকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাদেরকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এমনকি বিএনপির জয়কে সে হেয় করার চেষ্টা করেছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, এবং নালিফাই করার চেষ্টা করেছে। কাজেই আমি মনে করি শুধু রেদওয়ানা নয়, তার পুরো সরকারকে এর জন্য জবাবদিহি করা উচিত, এবং তাদেরকে সমুচিত জবাব দেওয়া উচিত, যাতে তারা বলতে বাধ্য হয় তারা এটা ভুল বলেছে, অন্যায় বলেছে, অপরাধ করেছে, এবং জাতির সামনে যেন তারা ক্ষমা চায় সে ব্যবস্থা করতে হবে। পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অনুপস্থিত নয়। প্রতিদিন প্রতিটি কাজে আওয়ামী লীগ দৃশ্যমান নয়, কিন্তু রাজনীতিতে ক্রিয়াশীল। এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আওয়ামী লীগ। এই যে না ভোট পড়েছে 2,25,00,000 ভোট, এই ভোটটা বলা যায় শতকরা 100% আওয়ামী লীগের ভোট। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, যার ফলে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে। কাজে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে নাই এ কথাটা সঠিক না। হয়তো দৃশ্যমান নয়, হয়তো রাস্তায় তারা প্রকাশ্য নয়, তারপরে দেখেন 32 নম্বরে তারা ফুল দিতে গিয়েছে। একজন হয়তো গিয়েছে, তার মানে আওয়ামী লীগ বাংলাদেশে এক্সিস্ট করে। আওয়ামী লীগকে ডিনাই করার মতো ক্ষমতা কারো নাই। আমরাও বলছি না আমরা কোনো রাজনৈতিক দলের বহিষ্কার রাজনীতি করি না, কোনো দলকে নিষিদ্ধ করার রাজনীতি করি না। আওয়ামী লীগকে খোলা মাঠে রাজনীতি করতে দেওয়া হোক, আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে ছেড়ে দেওয়া হোক, যারা অন্যায় করেছে তাদের বিচার করা হোক, অপরাধী যেই হোক, যেই দলের হোক, তাদের বিচার করা হোক। আমরা সেটা বলছি। এখানে আওয়ামী লীগকে আমরা রাজনীতি দৃশ্যমান দেখতে চাই। এই সরকারকে বলবো, আপনারা গোপনে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আওয়ামী লীগকে ব্যবহার করে ক্ষমতায় আসবেন, আবার আওয়ামী লীগের লোকদের জামিন বাতিল করে দিবেন। এই দ্বিমুখী দ্বিচারিতা থেকে বেরিয়ে আসেন। জামাত ইসলামের রাজনীতি স্পষ্ট। জামাত ইসলাম মনে করে বাংলাদেশের গণতন্ত্রের, বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আওয়ামী লীগ। এখানে জামাতের কোনো রাগ ঢাক নাই। জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী নয়। তারা বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে। আর মুক্তিযুদ্ধটা হয়েছে জামাতের বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। জামাত পাকিস্তানের সহযোগিতা ছিল ইস্ট পাকিস্তান জামাত ইসলাম, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করা বাংলাদেশি সন্তান। এখানে কোনো যুদ্ধাপরাধী নাই, এখানে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী নাই, এখানে কোনো একাত্তর বিরোধী নাই, এবং এখানে সার্বভৌমত্ব বিরোধী কেউ নাই, স্বাধীনতা বিরোধী কেউ নাই।
জামাত ইসলাম একটি মতো রাজনৈতিক দল যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করে না। আল্লাহর শাসন কায়েম মানে হলো ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করা। প্রতিটি মানুষ, নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের স্ব অধিকার নিয়ে বাঁচার অধিকার। বাঁচার রাজনীতির নাম হলো জামাত ইসলামের রাজনীতি। এখানে অনেকে অনেক ট্যাগ দেওয়ার চেষ্টা করে, অনেকে নিজের ইচ্ছা মতো কাউকে ট্যাগ দেয়। কাজে আমরা মনে করি আওয়ামী লীগের রাজনীতিতে আমাদের কোনো বিরোধিতা নাই, কিন্তু আওয়ামী লীগকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের এন্টি মনে করি। তারা ভারত ঘেঁষা মনে করি। ভারত মানেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি। যারা ভারতের সঙ্গে থাকবে, যারা ভারতের স্বার্থ বাংলাদেশে দেখবে, তারা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা জামাত ইসলাম মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি, গণতন্ত্রের জন্য হুমকি, দেশের সুষ্ঠু শাসন ব্যবস্থার জন্য হুমকি, আইনের শাসনের প্রতি হুমকি। গত 15 বছরে তারা দেখিয়েছে তারা আইনের শাসনে বিশ্বাস করে না, তারা বিচার ব্যবস্থা বিশ্বাস করে না, তারা দুর্নীতিতে নিমজ্জিত থাকে, তারা সুশীল সুষ্ঠু সমাজ গঠন করার পক্ষে থাকে না। তারা রাজনীতিটা করে পরমুখাপেক্ষী হয়ে ভারতীয় আধিপত্যবাদীকে সহযোগিতা করে। কাজে এখানে আওয়ামী লীগের সঙ্গে আমাদের বিরোধিতা আছে, বিরোধিতা থাকবে, কিন্তু সেটা রাজনৈতিক ময়দানে, ব্যক্তি পর্যায়ে নয়। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হয় নাই। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, প্রার্থী দেয় নাই, কিন্তু আওয়ামী লীগের লোকেরা দলে দলে হাজার লাখ কোটি কোটি ভোট দিয়েছে। কাজে এটা অন্তর্বর্তীকালীন অন্তর্ভুক্তি নির্বাচন হয়েছে। এখানে আওয়ামী লীগ কোথাও বলে না আমরা নির্বাচনে ভোট দিব না, বয়কট করেছি, এরকম কোনো ডাক দেয় নাই। ফলে আওয়ামী লীগ নির্বাচন করে নাই কথাটা সঠিক না, কারণ আমি তো নির্বাচন করি নাই। তা আমি কি নির্বাচনের অংশ না? আমি তো প্রার্থী এতবার হয়েছে, 5 বা 7 বার প্রার্থী হয়েছি, বা প্রার্থী হয় নাই। তার মানে কি আমি নির্বাচনে অস্বীকার করছি? তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, প্রার্থী দেয় নাই, কিন্তু সে নির্বাচনটাকে অস্বীকার করে নাই। সে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ মেনে নিয়েছে। আওয়ামী লীগ এই সরকারের হওয়ার সঙ্গে সঙ্গে অফিস খুলেছে, জামিন দরখাস্ত করেছে, তাদের নেতারা জামিন পেয়েছে। তার মানে কি এই সরকারের কাছে তাদের একটা গণতান্ত্রিক প্রত্যাশা তারা আশা করছে। তারা একটা নির্বাচন উত্তর সরকারের কাছে নির্বাচনের ফলাফল প্রত্যাশা করছে। অর্থাৎ আওয়ামী লীগ এই নির্বাচনকে সমর্থন করে সহযোগিতা করেছে এবং নির্বাচনের ফলাফল তারাও পেতে চায়। 24 সনের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দেখার জন্য নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় কিনা, জনগণ ভোট দিতে পারে কিনা। তারপরে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া, দেশমাতা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনটাকে আমি নির্বাচন আন্দোলনে নিয়ে যেতে চেয়েছিলাম। আমি পারি নাই, ব্যর্থ হয়েছি, এবং শেখ হাসিনা ব্যর্থ হয়েছে বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনা যদি সেদিনে 26-এর মতো যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারত, সে যদি পুলিশকে দিয়ে ভোট না মারাইতো, সে যদি অবৈধ ভোট না দেওয়াইতো, সে যদি জনগণকে ভোটে নিয়ে আসতে পারতো, তাহলে শেখ হাসিনা আজকের এই পরিণতি হতো না। কাজে 2026 সনের যে নির্বাচন, 2024 সন নির্বাচনের মধ্যে কাঠামোগত কোনো অমিল নাই, কিন্তু নির্বাচনটাকে করতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে নাই, এটা ছিল শেখ হাসিনার চরম ব্যর্থতা। কিন্তু তারপরেও সে নির্বাচনের ফলাফলটাকে তার পক্ষে নিয়ে রাষ্ট্রকে সে ব্যবহার করেছে। কিন্তু এইবারে 2026 সন নির্বাচনে ডক্টর ইউনূসের অনেক ব্যর্থতার পরেও তার সবচেয়ে বড় সফলতা, সে একটা সুষ্ঠু নির্বাচন করাতে পেরেছে এবং সেই নির্বাচনে জনগণকে ভোট দিতে নিয়ে আসতে পেরেছে। প্রায় 60% মানুষ ভোট দিয়েছে, ভোট কেন্দ্রে এসেছে। এখানে ভোট কারচুপি হয় নাই, হয়তো ফলাফল কারচুপি হয়েছে। জনগণের ভোট ঠিকই দেওয়া হয়েছে, কিন্তু হিসাবে গরমিল করানো হয়েছে, যেটা এখন প্রমাণিত হয়েছে। কিন্তু জনগণ সেখানে ভোট দিয়েছে বলেই এখন দেখেন সরকারের স্বতঃস্ফূর্ততা সারা বাংলাদেশে কোথাও নাই। কারণ এই সরকারের প্রতি মানুষের এখন কিন্তু সম্মতি নাই, কিন্তু শান্তির কারণে দেশে একটা সুস্থির অবস্থা আসার কারণে জনগণ চুপ করে আছে। কিন্তু জনগণ কিন্তু উচ্ছ্বাস নাই, সরকারের সঙ্গে কোনো উচ্ছ্বাস নাই। কিছু কিছু কোটারি ছাড়া, কিছু কিছু বর্ণচোরা ব্যবসায়ী ছাড়া বাকি কারোর মধ্যে কিন্তু আপনি উৎপলা দেখবেন না। কাজে আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনার কাছে বিনয়ের সঙ্গে, সেটা হচ্ছে 2024 সনের নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলক হইতো, অংশগ্রহণমূলক হইতো, জনগণ ভোট দিত,
তাহলে 2026 সনে নির্বাচনের প্রয়োজন হতো না। আর 2026 সনে নির্বাচনে সবচেয়ে বড় জিনিস হলো যে একটি সুষ্ঠু নির্বাচনে যে জনগণ ভোট দিতে পেরেছে, কিন্তু এটাকেও আমরা কলঙ্কিত করে ফেলেছি। রেদওয়ানরা কলঙ্কিত করেছে বাই ইঞ্জিনিয়ারিং করে, এটাকে প্রমাণিত করে, এটাকে ডিস্টর্টেড করে। এইটাই আমাদের জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সবচেয়ে বড় পরিবর্তন হবে একটা দুর্ঘটনা যদি হয়ে যায়, 5 বছর সরকার যদি টিকে না থাকতে পারে, সেটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, যেটা আমি কখনো চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে যেন কোনো অবস্থাতেই এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন না আসে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সামনে আগাবে, আজকের অবস্থা থেকে আরও উত্তরণ হবে, আরও উন্নয়ন হবে, মানুষের সুখ শান্তি সমৃদ্ধ বাড়বে। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি না ঘটে। ধন্যবাদ আপনাকে।